আজকে এটা আমি অনেক সময় চিন্তা করেছি কিন্তু প্রকাশ্যে বলি নাই, আজকে বলছি। ইতিহাস নিয়ে যে বিষয়টি আমাকে পীড়িত করে সেটা হচ্ছে এই যে মানুষ ইতিহাস সৃষ্টি করে নাকি ইতিহাস মানুষকে সৃষ্টি করে। আজকে প্রশ্নটি কেন এসেছে আমার মনে? দেখুন, একটি নাম আতিকুর রহমান সালু, আমি বলবো একটি প্রতিবাদ আতিকুর রহমান সালু। অথচ আমি খুব ফ্র্যাঙ্কলি খোলা মন নিয়ে আপনাদের প্রশ্ন করছি, আজকে এই কক্ষে আমি যে রেসপন্স আমি দেখতে পাচ্ছি, আজকের আগে বাংলাদেশের বিভিন্ন প্রাঙ্গণে রাজনীতি হোক, কালচার হোক, কবিতা হোক, গান হোক, কোথায় আমরা আতিকুর রহমান সালুর নাম শুনি? আমি আশা করি আমি কেন আজকে ভারাক্রান্ত হৃদয়ে এখানে উপস্থিত হয়েছি আপনারা সেটা বুঝতে পারছেন। আমি খোলাখুলি কথা বলি, অপরাধ নেবেন না, কিন্তু আমি যেটা সত্য, আমি যেটা অন্তর থেকে যেটা উপলব্ধি করি সেটা আমি প্রকাশ। এই মানুষটিকে কেন আমরা এতদিন এভাবে স্মরণ করিনি? আজকে তার মননের 1 বছর পরে আজকে এখানে তাকে শ্রদ্ধা জানাতে এসেছি। তিনি যখন বেঁচে ছিলেন তাকে কি আমরা তাকে সম্মান দিয়েছিলাম? কিছু মনে করবেন না, কিন্তু আমি আজকে করতে চান। কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন কোথাও কোথাও হাজার লক্ষ ইতিহাসের পৃষ্ঠায় খুঁজলে হয়তো 2-1 জায়গায় আপনি পাবেন, খুব বেশি জায়গায় পাবেন না, the democratic government of East Bengal. Am I right? আগে শুনেছেন আপনারা? সেই ঘোষণাপত্র কে পাঠ করেছিলেন? আতিকুর রহমান সালু। আমি ফ্র্যাঙ্কলি জিজ্ঞাসা করছি, আপনারা কয়জন এই সত্যকে অবহিত ছিল? কাজে যে কারণে আমি বলেছি যে ইতিহাস কিন্তু মানুষের উপরে সবসময় সুবিচার করে না। ইতিহাস নিয়ে আরেকটি কথা আছে, আপনারা শুনেছেন ৭১-এর একজন শহীদ গিয়াসউদ্দিন ইতিহাস বিভাগের অধ্যাপক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি যখন স্কুলে পড়ি তিনি আমাকে বলেছিলেন, হিস্ট্রি is written by the winner, not by the loser. অর্থাৎ ইতিহাসের সত্যই যে সব সত্য সেটা। এই প্রশ্নগুলো আজকে আমার মনে জেগেছে যখন আমি আজকে বিভিন্ন বক্তার মুখে এই কথাগুলো শুনছিলাম। জনাব আতিকুর রহমান সালুর সঙ্গে আমার প্রথম পরিচয় 1991। তার যে জীবনের, তার যে বিপ্লবী জীবন, তার যে ছন্দময় জীবন এবং তার যে গৌরবময় জীবন, সেই গৌরবময় জীবনের প্রথম অধ্যায় পার হয়ে যাবার পরে প্রথম 1991 সালে যখন তিনি সম্ভবত প্রথমবার বহু বছর পরে দেশে ফিরে এসেছিলেন, যখন বাংলাদেশে তখন একবার ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী এরশাদ সরকার বিদায় নিতে বাধ্য হয়েছিল তারপর, এবং অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তখন তিনি তার কতটা তিনি অর্জন করতে পেরেছিলেন পরবর্তী অধ্যায়ে তার জীবনে সেটা আমি জানি না, কিন্তু পরবর্তী জীবনে তিনি নতুন করে একটি ইতিহাস সৃষ্টি করেছেন। প্রথম ইতিহাস আমি বলেছি যে ডেমোক্রেটিক রিপাবলিক অফ ইস্ট বেঙ্গল। তার দ্বিতীয় পরবর্তী ইতিহাস আমি যতটুকু বুঝতে পারি সেটা হচ্ছে 5 মে 2005 সাল, দ্বিতীয় প্যারাগ্রাফ। আমার ভুল হলে আপনারা আমাকে সংশোধন। এই হচ্ছে আতিকুর রহমান সালু, একাধারে বিপ্লবী, একাধারে প্রতিবাদী,
আবার অন্য ধারে গভীর, অন্য ধারে সুরকার, এক অবিশ্বাস্য। তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আপনারা আলোচনা করেছেন, আমি তার বিরক্তি করতে চাই না, কিন্তু আমি এটুকু বলবো, তিনি আমাদের এক হারিয়ে যাওয়া। আসুন আমরা তার জীবনের আদর্শ থেকে শিক্ষা লাভ করব এবং তাকে অনুসরণ। কিভাবে অনুসরণ করব তার একটি নির্দিষ্ট প্রস্তাব আমি আমার বক্তব্যের শেষে বলব, কিন্তু তার আগে খুব সংক্ষেপে আমি আজকের বাংলাদেশের যে পরিপ্রেক্ষিত তা নিয়ে দুটো কথা বলব। কেন বলবো আজকের পরিপ্রেক্ষিত নিয়ে? আতিকুর রহমান সাহেবের প্রথম মৃত্যুবার্ষিকীতে বলবো এই কারণে যে তার সমগ্র জীবন কিন্তু আবর্তিত হয়েছে এই দেশের কল্যাণ, এবং যে কারণে আজকে তার জীবনকে সত্যিকার অর্থে সম্যক উপলব্ধি করতে হবে আমাদের। কিন্তু আজকের বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিত সেই বিষয়টি নিয়ে আলোচনা এই কারণে যে আমরা বাংলাদেশের মানুষের যে মনস্তাত্ত্বিক যে অবস্থান, আমাদের বাংলাদেশের মানুষের যে স্বাধীনতার যে আবেদন আকাঙ্ক্ষা, বাংলাদেশের মানুষের যে কথা বলা যে একটা ইচ্ছে, বাংলাদেশের মানুষের ভোট দেবার যে প্রচেষ্টা, এই সব কিছু কিন্তু ছাড়িয়ে যায় একটি বিষয় নিয়ে। বাংলাদেশের মানুষকে আপনারা লক্ষ টাকা, আমি নেতাদের, রাজনৈতিক বা ব্যবসায়িক অথবা সমাজের নেতাদের কথা বলছি না, আমি বলছি বাংলাদেশের তৃণমূল মানুষ, যারা হাটে মাঠে ঘাটে ফসলের ক্ষেত্রে রাজপথে রিক্সা চালাতে, যারা গার্মেন্টসে যে নারীরা পরিশ্রম করে এদেশের উন্নতির, আপনারা জিডিপি গ্রোথ রেট বলেন, তার মধ্যে যে নারীরা রয়েছে লক্ষ লক্ষ, আমি তাদের কথা বলছি। তাদেরকে জিজ্ঞাসা করুন, তাদের আকাঙ্ক্ষা কিন্তু অর্থ, বিত্ত, বৈভব, ক্ষমতা নয়। তাদের আকাঙ্ক্ষা অত্যাশ্চর্যভাবে, আমি 5 বছর পরে একটু ভোট, নতুন প্রজন্মের কথা আপনারা বলেন, কোথায় নতুন প্রজন্ম? আজকে বিগত 15 থেকে 20 বছর বা বিগত প্রায় কয়েক দশক, 2 দশক ধরে আমাদের নতুন প্রজন্ম কেউ ভোট দিতে পেরেছে? পারেনি। আপনি বাংলাদেশের যে তৃণমূলের মানুষের কথা আমি একটু আগে উল্লেখ করেছি, তাদের সামনে দু হাতে দুটি জিনিস আপনি উপস্থাপন করুন। এক হাতে উপস্থাপন করুন অর্থ, বিত্ত, বৈভব, যেটা বলেছে সম্পদ, ক্ষমতা, আমাদের মতো নেতাদের কাছে না, নেতাদের কাছে। অন্য হাতে তাদের সামনে উপস্থাপন করুন যে তুমি তোমার স্বাধীনতা উপভোগ করবে, এবং এর সঙ্গে একটা কন্ডিশন দিন যে তুমি দুটো কিন্তু একসঙ্গে পাবে না, তোমাকে যে কোনো একটি। আপনারা অবাক বিষয়ে লক্ষ্য করবেন, তৃণমূলের মানুষ খেতে পায় না, দুমুঠো কষ্ট করে রাতের খাবার জোগাড় করে। তারা বলবে আমি অর্থবিত্ত, বৈভব, সম্পদ চাই না, আমি ভোটের অধিকার। এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের সত্য। দুঃখের বিষয় হচ্ছে আমরা নেতারা সেই সত্যে বিশ্বাস না করে আমরা নিজেরা অর্থ, বিত্ত, বৈভব, ক্ষমতা, পজিশন, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এগুলোর পিছনে। আজকে সংস্কারের কথা বলছে এই অন্তর্বর্তীকালীন সরকার, খুব ভালো কথা, সংস্কার তো লাগবে। কিছু মনে করবেন না, হয়তো আমার কথা বলা জানি না কতদূর সঠিক হবে, আমি স্পষ্ট ভাষায় আমি ফ্র্যাঙ্কলি এই কথা বলে দিই যে যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেরা নিজেদের সংস্কার না করি, তাহলে এই সরকার যত 10টি 20টি সংস্কার কমিশন করুক না কেন, যত সংস্কার করুক না কেন, কোন সংস্কারে কোনো লাভ। যে আজকে রাজনীতির যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ আমি বিশ্বাস করি সেটা হচ্ছে আজকে আমাদের নিজেদের, প্রত্যেকের নিজেদের
নিজেকে সংস্কার, আমাকে সত্য কথা বলতে হবে, মানুষকে ধোঁকাবাজি দেওয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে, আমাদের ক্ষমতার লোভ থেকে বিরত থাকতে হবে, আমাদের রাজনৈতিক অভিলাষ থেকে বিরত থাকতে হবে, এবং আমাদের যে কথা আমরা বলি যে আমাদের জনগণের সেবক হয়ে রাজনীতি করতে হবে। রাজনীতি ক্ষমতার জন্য নয়, আমরা সে কথায় বিশ্বাস করব না। এটাই হোক আমাদের নীতি এবং আদর্শ। এ প্রসঙ্গে আরো কিছু কথা আছে। আজকের যে প্রেক্ষিত ঐক্য, গতকালের যে ঘটনা বাংলাদেশে ঘটেছে তার রেফারেন্স আজকে পত্রিকায় আপনারা দেখেছেন, আমাদের এখানে বক্তারা রেখেছেন। ঐক্য অবশ্য প্রয়োজনীয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্য প্রয়োজন, এতে কারো কোনো দ্বিমত থাকতে পারে না। কিন্তু আমি এই প্রসঙ্গে আপনাদের আরো একটু সতর্ক করে দিতে চাই। ইংরেজিতে একটি কথা আছে, ইউনিটি ইন ডাইভার্সিটি। আমি ঐক্য করতে গিয়ে যদি আবার নতুন করে বাকশাল করে ফেলি তাহলে কিন্তু সেই লক্ষ্যে কাজ হবে না। আমাকে ক্ষমা করবেন, আমি খোলাখুলি বলি। আমাদের সতর্ক থাকতে হবে। ইংরেজিতে আরেকটি কথা আছে, vigilance is the eternal price of democracy. ডেমোক্রেসিটা মুখে বলা সহজ, বাস্তবে রূপান্তর করা কিন্তু অতটা সহজ নয়। হাজার হাজার জীবন দিয়ে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন, সেই বিপ্লবে তারা স্বৈরাচারকে দেশ থেকে হটিয়ে দিয়েছে, স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কথা সত্য। কিন্তু তার অর্থ এটা নয় যে দেশে গণতন্ত্র পুরোপুরি ফিরে এসেছে। এই সত্যকে আমাদের উপলব্ধি করতে হবে। আমি স্পষ্ট করে বলবো, আমাদের গণতন্ত্রের রূপান্তরের মাত্র একটি ধাপ আমরা অতিক্রম করেছি, সেটা হচ্ছে স্বৈরাচারের বিদায়। আরো কঠিন ধাপ রয়েছে, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ। দ্বিতীয় ধাপটি কি? অত্যাবশ্যকীয় সংস্কার সম্পাদন করে এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে এদেশের কোটি কোটি মানুষের ভোটের অধিকার তথা নতুন প্রজন্ম যারা জীবনে কোনোদিন ভোট দিতে পারে নাই তাদের ভোটের অধিকার নিশ্চিত করা। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। এবং তৃতীয় ধাপ হচ্ছে সেই নির্বাচনের পরে সত্যিকার নির্বাচিত মানুষের কাছে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ক্ষমতা হস্তান্তর করা। একটি জনগণের সরকার আসতে হবে, যারা একটি স্বাধীন একটি সংসদ গঠন করবে, যারা সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্ব করবে। দামি সংসদ, ভুয়া সংসদ নয়, দিনের ভোট রাতে নির্বাচনের সংসদ নয়, জোর করে ভোট ছিনিয়ে নেওয়া ভোটের সংসদ। কাজগুলো কিন্তু কঠিন কাজ, মুখে বললে হবে না, বাস্তবে রূপান্তর। এবং এই দায়িত্ব, গুরু দায়িত্ব কিন্তু এসে পড়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপরে। এবং সেই কারণেই কিন্তু আমরা বলছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা দিচ্ছি। আমরা কোন অবস্থাতে চাই না তারা তাদের এই গুরু দায়িত্ব পালনে ব্যর্থ হয়। কেননা আজকে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়, সেটা শুধু তাদের ব্যর্থতা না, আমি এভাবে দেখি এটা হবে আমাদের সমগ্র জাতির ব্যর্থতা। সেটা আমরা কখনো হতে দিতে পারি না। এবং সেই কারণেই অন্তর্বর্তীকালীন সরকারকেও অতিরিক্ত ভাবে তাদের সজাগ থাকতে হবে, যেন তারা জনগণের প্রত্যাশা থেকে কোনো অবস্থাতেই দূরে সরে না যায়। তারা যদি কোনো অসতর্ক মুহূর্তে জনগণের উপর থেকে, ছাত্র জনতার উপর থেকে আস্থা হারিয়ে ফেলে, তাহলে কিন্তু সেটা শুধু এই সরকারের উপর একটি দুর্যোগ হিসেবে আসবে না, সেটা আসবে সমগ্র জাতির উপর একটি দুর্যোগ। কাজে সরকারকেও সজাগ থাকতে হবে। তারা বুঝতে হবে যে তারা শুধু গুরু দায়িত্ব পেয়েছেন, এটা যথেষ্ট নয়, সেই গুরু দায়িত্ব তাদের পালন করতে হবে। এখানে
এই গুরু দায়িত্ব পালন করতে হবে কথাটি যখন বলছি, তখন স্বাভাবিকভাবে একটি প্রশ্ন আসবে যে এই গুরু দায়িত্ব তারা কিভাবে পালন। আমি কোন নির্দিষ্ট বা বিস্তারিত আমি কোন বক্তব্যে যাব না, আমি নীতিগতভাবে তিনটি কথা বলব, তারা কিভাবে এই গুরু দায়িত্ব পালন করবে। আপনারা দেখেছেন আমাদের বন্ধু রাষ্ট্রের সঙ্গে একটা সংকটময় অবস্থা, তারা গতকাল তারা সভা করেছে। আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে স্পষ্ট করে তিনটি অস্ত্র আমাদের হাতে রয়েছে, যা দিয়ে আমরা এই সরকার এবং আমাদের এই ছাত্র জনতা এবং আমাদের দেশবাসী এই সংকট অতিক্রম করে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হতে পারি। তিনটি অস্ত্র কি? আপনারা ভয় পাবেন না, অস্ত্র শব্দটি শুনে ভয় পাবেন না। আমি এমন তিনটি অস্ত্রের কথা বলছি যে তিনটি অস্ত্রের কোনো বুলেট নাই। বিগত স্বৈরাচারী সরকার বুলেটের অস্ত্র ব্যবহার করেছে, আমরা কিন্তু বুলেটের অস্ত্রে বিশ্বাস করি। আমাদের তিনটি অস্ত্র কি? বুলেট বিহীন তিনটি অস্ত্র কি? 1 নম্বর রাজনীতি, 2 কূটনীতি, আর 3 জনাব কামাল মজুমদার সাহেব একটু আগে অনুগ্রহ করে আমার নাম উল্লেখ করেছেন। 3 সেটা হচ্ছে আপনাদের এই মিডিয়া, কক্ষবর্তী মিডিয়া, এবং এই মিডিয়াকে আজকে আধুনিক জগতে যে টেকনোলজি আপনাদের যে অস্ত্র দিয়েছে তার নাম হচ্ছে তথ্য প্রযুক্তি, আইটি। এটা হচ্ছে 3 নম্বর। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এবং এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি এই 3টি অস্ত্র সঠিকভাবে ব্যবহার করতে পারে, বুলেটবিহীন অস্ত্র, শান্তির অস্ত্র, শান্তিপূর্ণ প্রক্রিয়া, তাহলে বাংলাদেশের যে 18 কোটি মানুষের যে আকাঙ্ক্ষা, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হওয়ার যে আকাঙ্ক্ষা, যে গণতন্ত্রের জন্য 71 সালে আমরা লক্ষ লক্ষ জীবন দিয়েছিলাম, যে গণতন্ত্রের জন্য বিগত জুলাই আগস্টে মাত্র কয়েকদিনের ব্যবধানে হাজার হাজার ছাত্র জনতা জীবন, সেই আকাঙ্ক্ষা পূরণে আসুন আমরা সবাই, যেটা আমি বলেছি, ইউনিটি, শুধু ইউনিটি নয়, ইউনিটি ইন ডাইভার্সিটিতে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং এই দেশকে আমরা একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করতে পারি। এটাই আমাদের প্রত্যাশা, এটা বাংলাদেশের 18 কোটি মানুষের, খেটে খাওয়া মানুষের। আমি বক্তব্য শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আমি আজকে আপনাদের সামনে একটি বিনীত প্রস্তাব করতে চাই এই কারণে, আজকে আমরা যার কথা স্মরণ করতে এখানে এসেছি, তিনি শুধু, আমি একটু আগে বলেছি, তিনি শুধু একজন প্রতিবাদী মানুষ ছিলেন না, একজন রাজনীতিতে তিনি নিজেকে জড়িয়ে ফেলেছিলেন তা নয়, তিনি একজন ছিলেন কবি, সুরকার, সঙ্গীত শিল্পী, আমি বলেছি একটু আগে। কিন্তু সবচেয়ে উপরে যে সত্যটি আমি বিশ্বাস করি, আতিকুর রহমান সালু ছিলেন একজন সত্যিকার দেশপ্রেমী, এবং দেশপ্রেমী ছিলেন বলে তিনি নিজের জীবনকে বাজি রেখে তিনি ডেমোক্রেটিক রিপাবলিক অফ ইস্ট বেঙ্গলের ঘোষণা দিয়েছিলেন। এবং তিনি আরেকটি কাজ করেছিলেন, যেটা আমি একটু আগে উল্লেখ করেছি, যে 5ই মে 2005 তিনি যে নতুন করে যে ফারাক্কা মার্চের ডাক দিয়েছিলেন। একটু ইতিহাসের পেছনে ফিরে যেতে হবে, 1957 সালে ফিরে যেতে হবে ইতিহাসে, কাকমারি সম্মেলন। এই আতিকুর রহমান সালু টাঙ্গাইলের অধিবাসী, তার জন্ম হয়েছিল 1948 সালে।
1957 সালে তার বয়স ছিল 9 বছর। আপনারা শুনলে হয়তো অবাক হবেন, সেই 9 বছর বয়সে তিনি কাকমারি সম্মেলনে অংশগ্রহণ করেছেন। তার সেই যে স্বাধীনতার আকাঙ্ক্ষা, এটা বিভিন্ন ভাবে প্রতিফলিত হয়েছে। আমি সর্বশেষ যে কথাটি এখানে উল্লেখ করব সেটা হচ্ছে বাংলাদেশের পরিবেশগত ভবিষ্যৎ। আমি একই দিনে অনেক কথা বলছি, বিভিন্ন বিষয় নিয়ে বলছি, কিন্তু প্রত্যেকটি বিষয় আজকে বলা প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ। আপনারা বলেছেন বাংলাদেশের উপরে যে আক্রমণ হচ্ছে, শক্তি দিয়ে যে আগ্রাসন হচ্ছে বাংলাদেশের, সে কথা আপনারা অনেক বক্তব্য করছেন। কিন্তু বাংলাদেশের উপরে তো শুধু শক্তি দিয়ে আগ্রাসন হচ্ছে না, বাংলাদেশের উপরে বিভিন্ন দিক দিয়ে আগ্রাসন হচ্ছে। তার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পরিবেশগত আগ্রাসন। সে কথাটি বলে আমার বক্তব্য শেষ করব, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এদেশের ভবিষ্যৎ প্রজন্ম বেঁচে থাকবে কি নিশ্চিহ্ন হয়ে যাবে সেটি কিন্তু নির্ভর করছে এই পরিবেশগত আগ্রাসনে। এবং যে প্রসঙ্গে আতিকুর রহমান সালুর জীবনের কর্মকাণ্ড থেকে যে কথাটি আমি একটু উল্লেখ করেছি, এই যে ফারাক্কা বিষয়, ফারাক্কা কিন্তু উন্মোচন করা হয়েছিল যে বাঁধের যে গেট গুলো থাকে সেগুলো খুলে দেওয়া হয়েছিল যেদিন প্রথম। আমি পুরনো ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই, আমরা ভুলে যাই। আমি ইতিহাসের বিভ্রান্তির কথা দিয়ে আজকে বক্তব্য শুরু করেছি। ইতিহাসের আরেকটি বিভ্রান্তি, আমরা কিন্তু ভুলে যাই ইতিহাস, অথবা ইতিহাস নিজেই ইতিহাস তার ভুলে যায়। এই গেট যেদিন খুলে দেওয়া হয়েছিল সেদিন বলা হয়েছিল যে ফারাক্কা বাঁধের পরীক্ষামূলক উদ্বোধন। দুঃখের সঙ্গে এবং শঙ্কার সঙ্গে আমি উল্লেখ করতে চাই, সেই পরীক্ষামূলক উদ্বোধন ফারাক্কা বাঁধের কিন্তু আজকে দশকের পর দশক ধরে চলে এসেছে, অতিক্রান্ত হয়েছে। সেই পরীক্ষামূলক উদ্বোধন যে নিয়মিত উদ্বোধনেও রূপান্তরিত হয়নি, সেই পরীক্ষামূলক উদ্বোধন কিন্তু আজ পর্যন্ত বন্ধ। এটা কিন্তু ইতিহাসের সত্য, কথাগুলো কিন্তু আছে পরিবেশবিদদের এবং যারা রাজনীতি করেন তাদেরকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, এবং তার যে ফলাফল সেটা কি রূঢ়ভাবে বাংলাদেশের 18 কোটি মানুষের উপরে এসে পড়তে পারে সেটা আমাদের উপলব্ধি করে সেই অনুযায়ী আমাদের যে কর্মকাণ্ড সেটা পরিচালনা। পরিবেশগত এই যে পরিবেশগত যে আগ্রাসনের কথা বলা হয়েছে সেটা অনেক সময় সরাসরি চোখে দেখা, কেন তার প্রভাব পড়তে সময় লাগে। ছোট্ট দু একটি স্ট্যাটিস্টিক্স এখানে পরিবেশবিদরা রয়েছে, এখানে জসিমউদ্দিন সাহেব রয়েছেন, তিনি একজন এক্সপার্ট। ছোট্ট একটি কথা বলি, যদি পরিবেশগত বিপর্যয় আজকে ফারাক্কা এবং অন্যান্য 56টি অভিন্ন নদী রয়েছে আমাদের বন্ধু রাষ্ট্র এবং আমাদের মধ্যে, যার জলের পানির সদ্ব্যবহার, নিয়মিত ব্যবহার, আমরা তো লোয়ার রাইপেরিয়ান বলে, লোয়ার রাইপেরিয়ান হিসেবে আমাদের আন্তর্জাতিক ভাবে কিছু অধিকার জাতিসংঘ স্বীকৃত, সেই অধিকারগুলো কিন্তু আজকে পর্যন্ত আমরা পাইনি, নদীতে পাইনি, অনেক নদীতে পাইনি। ফারাক্কার কারণে তো সেটা বিঘ্নিত হয়েছে, সেটা বলার অপেক্ষাই রাখে না। আজকে সেই জল যে উত্তোলন করা হচ্ছে গঙ্গায়, তার ফলশ্রুতিতে বাংলাদেশে শুধু সেডিমেন্টেশন হচ্ছে না, বাংলাদেশের নদীর পানির নাব্যতা শুধু বিঘ্নিত হচ্ছে না, আমাদের কৃষিকাজ শুধু বিঘ্নিত হচ্ছে না, আমাদের ফসলের উৎপাদন শুধু বিঘ্নিত হচ্ছে না, নদী যে স্যালাইনিটি, লবণাক্ততা, সেটা বেড়ে 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 উপরের দিকে যাচ্ছে বিগত দশকগুলি ধরে। ফারাক্কার প্রভাবে সেটা পরিবেশবিদরা
আরো বিশদভাবে ব্যাখ্যা করতে পারবেন। আমার সামান্য অভিজ্ঞতায় আমি বলছি, এগুলো নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলেছি, সেই অভিজ্ঞতা থেকে বলছি, যদি আজকে আমরা সেই পরিবেশগত বিপর্যয়গুলো রোধ করতে না পারি, তাহলে আপনাদের যে বংশধরেরা তারা কিন্তু বাংলাদেশ থেকে আমাদের সমুদ্র পৃষ্ঠ থেকে আমাদের যে এভারেজ উচ্চতা সেটি মাত্র কয়েক ফিট। পরিবেশগত বিপর্যয় যদি হয় তাহলে আমাদের এই বাংলাদেশের 1/4 সমুদ্রের পানির নিচে চলে যাবে, এবং পরিবেশগত বিপর্যয় যদি হয় তাহলে মানুষের 1/3 মানুষের জীবিকা সংকটাপন্ন হবে। আমি কতগুলো তথ্য থেকে বলছি, গল্প থেকে নয়। এটা হয়তো আপনি আগামীকাল দেখতে পাবেন না, কিন্তু আজকে থেকে 2, 3, 4, 5 দশক পরে এই পরিস্থিতি সৃষ্টি হবে, যখন এই পরিস্থিতিকে পেছনে ফেরানো হবে। এবং এই সমস্যার সমাধান কিন্তু বাংলাদেশ একা করতে পারবে না। আমাদের সেই লোয়ার রাইপেরিয়ান রাইট প্রতিষ্ঠিত করার জন্য এটার দায়িত্ব কিন্তু আমাদের বন্ধু রাষ্ট্রের উপরেও বর্তায়। আমরা সবার সঙ্গে বন্ধুত্বের সম্পর্কে চলতে চাই। বাংলাদেশের পররাষ্ট্রনীতি আপনারা জানেন, সবার সঙ্গে বুঝতে হবে সবাই বলতে আমরা কি বোঝাচ্ছি। সবাই বলতে কি আমরা দুটি রাষ্ট্রের বন্ধুত্ব বোঝাচ্ছি, না দুটি দেশের মানুষের বন্ধুত্ব বোঝাচ্ছি? সেই প্রশ্নটি আজকে করতে হবে, শুধু আমাদেরকে নয়, আমাদের বন্ধু রাষ্ট্রের যে 1.5 বিলিয়ন জনগণ রয়েছে তাদের কাছেও। মানুষের সঙ্গে মানুষের তো আমাদের কোনো সংঘাত নেই, কারণ রাষ্ট্র চিন্তা, রাজনৈতিক চিন্তা ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু তাতে করে তো আমরা মানুষে মানুষের কোনো সংঘাত ছিল। কিন্তু কেন তাহলে আমাদের বন্ধু রাষ্ট্রের 3টি ক্যাটাগরির শক্তি? একটি হচ্ছে রাজনীতিক, একটি হচ্ছে পলিসি প্ল্যানার, সরকারি আমলা এবং অন্যান্য, এবং তৃতীয় হচ্ছে তাদের সিকিউরিটি স্ট্র্যাটেজিস্ট। এই 3টি শক্তি কেন তারা এই সত্যকে মেনে নিতে পারে না যে বন্ধুত্ব দুটি রাষ্ট্রের মানুষের মধ্যে হবে, দুটি রাষ্ট্রের সরকারের মধ্যে? কথাগুলো খোলাখুলি বলছি, এবং আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি যে ভারতের মানুষ এবং বাংলাদেশের মানুষ কিন্তু অকৃত্রিম বন্ধু। আমরা কিন্তু 71 সালে ভারতের মানুষের অবদান কোনোদিন ভুলে যাই। বক্তব্য দীর্ঘ করব না, সর্বশেষ যে কথাটি বলতে হয় যে ফারাক্কা চুক্তি যেটা করা হয়েছিল 30 বছর, আরেক বছর পরে 2026 সালে সেটি শেষ হবে। সেই চুক্তি নবায়ন হবে কি হবে না আমরা জানি না, সেই চুক্তি নতুন করে রিভিউ হবে কি হবে না সেটাও আমরা জানি না। কিন্তু আজকের যে সারা বিশ্বের পরিবেশগত সমস্যা আপনারা দেখেছেন, সর্বশেষ যে কপ যেটা অনুষ্ঠিত হয়েছে আজারবাইজান, সেই কপে দেখেছেন মানুষের কিভাবে দ্বন্দ্ব, ধনী রাষ্ট্রের সঙ্গে দরিদ্র দেশগুলোর সঙ্গে যে সংঘাত, সেগুলো স্পষ্ট হয়ে উঠেছে ক্রমশ। তার অর্থ হচ্ছে এই যে পরিবেশগত সমস্যাগুলো দিন দিন আরো কঠিনতর হয়ে উঠছে। সেখানে আমাদের যে ভূমিকা, সেই ভূমিকা আমাদের পালন করতে হবে। নতুন করে ফারাক্কা চুক্তি কি হবে না হবে আমরা জানি না, কিন্তু যাতে জনগণের কল্যাণ, শুধু বাংলাদেশের মানুষ আমি বলবো না, বাংলাদেশ এবং আমাদের বন্ধু রাষ্ট্রের মানুষের কল্যাণ, রাষ্ট্রীয় রাগ বিদ্বেষ সেগুলোর কারণে নয়, মানুষের কল্যাণের কারণে সেই চুক্তি কিভাবে নতুন ভাবে লিখিত হবে সেই জন্য আমাদের আন্দোলনে নামতে হবে। এবং যদি জনাব আতিকুর রহমান সালুর উত্তরাধিকারীরা যারা আজকে এই কক্ষে আছেন, তারা যদি সত্য এই জাতি এই গুরুত্বপূর্ণ রূপান্তরের মুহূর্তে
যদি সত্যিকার শ্রদ্ধা প্রদর্শন করতে চান, তাহলে আমি অত্যন্ত বিনীতভাবে আপনাদের কাছে একটি প্রস্তাব করব। সেটা হচ্ছে এই যে আজকে আপনারা দেশপ্রেমের পরাকাষ্ঠা প্রদর্শন করুন, সালুর প্রতি সম্মান প্রদর্শন করুন। আজকে এই স্মরণ সভা থেকে আপনারা একটি সিদ্ধান্ত নিন। সেই সিদ্ধান্ত হচ্ছে এই যে এই দেশের মানুষের ভবিষ্যৎ রক্ষা করার দায়িত্ব আমাদের, এবং দেশের ভবিষ্যৎ পরিবেশ রক্ষা করার জন্য আসুন আমরা আজকে এই 2025 যেটা সামনে আসছে, সেটা পানি স্বল্পতার যে সিজন, যে ড্রাই সিজন বলা হয়, সেই সিজনের ভিতরে আমরা ইনশাআল্লাহ আর একটি লং মার্চ করব। বাংলাদেশি 18 মানুষের ভবিষ্যতের পরিবেশ সংকট নিরসন করে বেঁচে থাকার নিশ্চয়তা বিধানে এই লং মার্চে আমরা সবাই মিলিতভাবে স্মরণ করব। আতিকুর রহমান সালুকে স্মরণ করব, মাওলানা ভাসানীকে স্মরণ করব, যিনি এই দেশকে ভালোবেসে, তিনি কোনো ক্ষমতার জন্য নয়, ভাসানী কিন্তু কোনো ক্ষমতা গ্রহণের প্রতি করে নিয়ে লড়াই করছে, তিনি দেশকে ভালোবেসে, এই দেশের মানুষকে ভালোবেসে, যার অনুসরণে আতিকুর রহমান সালু দ্বিতীয় ফারাক্কা মার্চ করেছিল। আসুন আমরা আবার একটি তৃতীয় ফারাক্কা মার্চ করে আমাদের বন্ধু রাষ্ট্রকে জানিয়ে দেয় যে আমরা মানুষের কল্যাণে বিশ্বাস করি, নদীকে আমরা মানুষের কল্যাণে ব্যবহার করতে চাই, মানুষকে ধ্বংস করার জন্য।